সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, রোগ এবং সেক্ষেত্রে কী করণীয়, তার চিকিৎসা কী হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমরা আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের দৃষ্টি সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের দৃষ্টির সমস্যা। শিশুদের দৃষ্টিগত যে সমস্যাগুলো রয়েছে সে সম্পর্কে জানবো, তবে তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে সাধারণভাবে দৃষ্টির সমস্যা বলতে আসলে কি বোঝায়? খুব সহজ করে যদি বলি, আমরা যখন দেখি, যে কোনো একটা বস্তু দেখি, এই বস্তুটার থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, চোখে পড়ার পরে সে একটা বিন্দুতে মিলিত হয়, একটা ফোকাস হয়। আচ্ছা, তো এই যে বস্তুর ফোকাসটা, এটা রিসিভ করার জন্য আমাদের একটা রিসিভার আছে, সেটা হলো রেটিনা। তো এখন যদি ফোকাসটা রেটিনাতে পড়ে তাহলে আমরা সুন্দর করে দেখি, আর যদি ফোকাসটা রেটিনাতে না পড়ে, তার সামনে পড়ে বা পিছনে পড়ে, তখন কিন্তু আমরা এটাকে স্বচ্ছ দেখি না, আচ্ছা, ব্লার দেখি। তো যখন আমরা এটা স্বচ্ছ দেখি না, আমরা ওটা কি বলতেছি? দৃষ্টি সমস্যা। আসলে এটা বস্তুর থেকে লাইট যে আসলো সেটা ফোকাস হচ্ছে কোথায়, এটা হলো বিষয়টা। আচ্ছা, আর সহজ করে বললে আমরা দূরে কম দেখি বা কাছে কম দেখি, দেখার সমস্যা, এটাই দৃষ্টি সমস্যা। এই দৃষ্টি সমস্যা বা চোখের সমস্যাগুলো হবার জন্য কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? দৃষ্টি সমস্যা সাধারণত আমরা যখন দেহের যে গড়নটা, এটা তো মাতৃগর্ভ থেকে শুরু হয়, তারপরে চলতে থাকে। কিন্তু মস্তিষ্ক, চোখ এবং হার্ট, এইগুলোর ম্যাক্সিমাম গড়ন কিন্তু জন্মের সময় কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরে হয়তো একটু বিস্তৃতি হয়, একটু ওজনে বাড়ে, লম্বায় বাড়ে, এগুলা হয়। কিন্তু চোখের বেলায় চোখের দৃষ্টি কিন্তু জন্মের সময় খুব বেশি থাকে না, অল্প কিছু দেখে, কারণ ওইটা তখনও পরিপুষ্টতা লাভ করে না। দৃষ্টি পরিপুষ্টতা পায় আলোর সাথে যখন চোখ ইন্টারাকশন করে। আলোটা হলো এটার উত্তেজক একটা বস্তু। রেটিনা যখন আলো পায় তখন সে সজীব হয়ে ওঠে। এটা জন্মের পরে চলে, এবং এই দৃষ্টি ম্যাচুর হওয়ার ব্যাপারটা অন্তত 5 থেকে 6 বছর পর্যন্ত, এটা হলো তার অপটিমাম টাইম। তো এখন যেটা হয়, এই যে দৃষ্টি ম্যাচুর হচ্ছে, চোখের যে অবয়ব যেটা, সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। ওখানে ভিতরে লেন্স আছে, এই লেন্স টেন্স সবগুলোই তো তার ম্যাচুরেশনের দিকে যাচ্ছে। এখন ওখানে যদি ম্যাচুরেশন ক্রস করে যায় অথবা কম থাকে, ঘাটতি থাকে, তখন এই সমস্যাটা সামনে আসবে, দৃষ্টি সমস্যাটা সামনে আসবে। এবং অনেকে মনে করে যে প্যারেন্টদের একটা কমপ্লেন, যে কাছে থেকে টিভি দেখে চোখটা নষ্ট করে ফেলেছে। এখন বলে যে সারাদিন স্মার্টফোনে থাকে, চোখ নষ্ট হবে না তো কী হবে? কিন্তু বিষয়টা তো ওটা না। আচ্ছা, বিষয়টা হলো যে এটা তার ইনহেরেন্ট। আচ্ছা, সে জেনেটিক্যালি হোক বা পারিবারিকভাবেই হোক, এটা তার ভিতরে প্রোগ্রাম করা। স্যার, কাছ থেকে টিভি আর মোবাইল দেখছে, এটার কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা, নাকি আসলে এটা আসলে উদ্বেগ থেকেই আসলে প্যারেন্টসরা কমপ্লেন করে থাকে? না, এটা তাদের একটা উদ্বেগ, এটা মিসকনসেপশন। এখন দূরে বস্তু দেখেন আছে, শিশু দূর থেকে টিভি স্ক্রিনটা, ছবিগুলো ভালো দেখে না, সে কাছে গেলে ভালো দেখে। যখন সে টের পাইছে যে কাছে গেলে ভালো দেখা যায়, তখন সে দূরে বসবে না, তো সে কাছে চলে যাচ্ছে।
এখন প্যারেন্টের ইন্টারপ্রিটেশন হলো যে কাছে দেখাতেই বোধহয় তার দৃষ্টি সমস্যা, আসলে তো তা না। দৃষ্টি সমস্যাটা হওয়ার পরে সে কাছে গেছে, আচ্ছা তার মানে অলরেডি তার দৃষ্টি সমস্যা আছে। আপনি যদি দেখেন যে শিশু টিভির কাছে যে টিভি দেখছে, তাহলে আপনি ধরে নেন যে তার দৃষ্টি সমস্যা, তার চশমা লাগবে। এবং সেম ঘটবে সে যখন পড়ে। অনেকেই দেখবেন যে খুব কাছে নিয়ে দেখে, এরকম বই পড়ে, একটু দূরে নিলে তার ভালো লাগে না, এরা মায়োপিক। আচ্ছা এবং বাইরে দেখবেন যে জাপানে যান, মেট্রোতে দেখবেন যে সব এরকম খুব কাছের থেকে স্ক্রিনটা, এরা সব মায়োপিক। তো দৃষ্টির সমস্যাকে ওভারকাম করার জন্যে সে তার ডিস্টেন্স কমে ফেলছে, কিন্তু ইন্টারপ্রিটেশন করতেছে উল্টা, আচ্ছা। যে টিভি দেখার জন্য চোখ নষ্ট হয়ে গেছে। অনেকেই আছে যারা চাকরির সুবাদে অথবা দেখা যায় তাদের পড়াশোনার কাজের জন্য লং টাইম তাদের স্ক্রিনিং টাইমটা, অর্থাৎ ল্যাপটপ ইউজ করা বা ডেস্কটপ ইউজ করা তাদেরকে করতে হচ্ছে, এবং এটার জন্য কি আসলে চোখের কোনো ক্ষতি হতে পারে কিনা? এটা চোখের জন্য ক্ষতি হবে সেটা অন্য জায়গায়। সেটা হলো যে বিশেষ করে শিশু যারা, তারা ডিভাইসে যদি বেশি থাকে, তাহলে যেটা হয় যে তার চোখ তো ফোকাসে থাকে, আবার একটু ডাইভার্ট হয়। আপনি যে কোনো কাজই করেন, আপনি কিন্তু কনস্ট্যান্ট তাকায় থাকতে পারবেন না, চোখ ঘুরবে, এদিকে তাকাবেন ওইদিকে তাকাবেন। কিন্তু শিশু যখন, বড়রাও যখন স্ক্রিনে থাকে, তখন কিন্তু একদম কনসেন্ট্রেট করা থাকে। যে সমস্যাটা হয় একটা হলো যে স্ক্রিনের যে লাইট, এটা কিন্তু আলট্রাভায়োলেট লাইট আছে এখানে, ডিজিটাল স্ক্রিনের লাইটে আলট্রাভায়োলেট লাইট আছে। তো আলট্রাভায়োলেট লাইটটা হলো ব্রেইনের জন্য স্টিমুলেটর, উত্তেজক। তো নেচারে কিন্তু ডে লাইটে আলট্রাভায়োলেট আছে, নাইটে আলট্রাভায়োলেট নাই নেচারে, কারণ এটা ব্রেইনকে রেস্ট নেওয়ার জন্য দিচ্ছে। তো এখন আপনি যখন স্ক্রিনে থাকেন, তখন ব্রেইন সিগন্যাল পায় যে এটা অ্যাক্টিভ, কাজ করার সময়। এখন রাতে যদি সে কাজ করে, তো ব্রেইন তো নেগেটিভ সিগন্যাল নিচ্ছে। ব্রেইনকে সিগন্যাল দেওয়ার কথা ছিল যে রাত্রে এখন তুমি রেস্টে যাও, আর সিগন্যাল দিচ্ছে সে যে এখন ওয়ার্কিং আওয়ার, তুমি আরও সতেজ হও। তাহলে এই যে তার সাইকেল যে ইন্টারপ্রিটেশন ব্রেইন করতেছে, উল্টা করতেছে। সে কোনটা ডে টাইম আর কোনটা রেস্ট টাইম, ব্রেইন কিন্তু এটা গোলায় ফেলতেছে। তাহলে তার সাইকেল চেঞ্জ হয়ে যাবে। তো ব্রেইনের সাইকেল চেঞ্জ হলে তার লিভিং স্টাইলে চেঞ্জ হবে। আচ্ছা, একটা কমপ্লিট সারাদিন রাত্র ঘুমানোর পরে সকালে যেরকম ফ্রেশনেস থাকবে, তার এটা থাকবে না, সে ইরিটেটেড হবে। চোখের মাসলগুলো অত্যধিক কাজ করার জন্য এক্সস্টেড হবে, তখন কি চোখ লাল হবে, পানি পড়বে, বার্নিং হবে, আচ্ছা, ফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং করবে। এবং এটার সাথে আর কোন কোন ধরনের কমপ্লিকেশন আসলে দেখা দিতে পারে? এগুলো হলো আই মানে স্ট্রেইন বলি আমরা, এটা এক্সস্টেড হয়ে যায়। তো এটা হলো ছোট বড় সবারই হবে, কিন্তু শিশুদের বেলায় লিভিং স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বড়রা হয়তো ওভারকাম করতে পারবে, কিন্তু এই অতিরিক্ত যে বিহেভিয়ারাল প্যাটার্নটা, এটা শিশুদের উপরে এফেক্ট করবে। এই জন্য স্ক্রিনটা ওখানে খারাপ, কিন্তু তার দৃষ্টি কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, কিন্তু তার কমপ্লেন হবে। তো এটা দৃষ্টি সমস্যা না, এটা হলো তার আই স্ট্রেন, এটা আলাদা জিনিস। অধিকাংশ ক্ষেত্রেই তো আসলে প্যারেন্টসরা কমপ্লেন করে যে যেহেতু বাচ্চাটি টিভি বেশি দেখছে বা মোবাইল বেশি ইউজ করছে, যার কারণে তার হয়তো বা চোখের সমস্যা হতে পারে, সে হাইপার অ্যাক্টিভিটিস তার মধ্যে দেখা দিতে পারে। এই সমস্যাগুলো দেখা দেওয়ার পাশাপাশি আরও কি অন্যান্য কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কাজ করতে পারে কি না? এনভায়রনমেন্টাল একটু কাজ তো করবেই। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটা এখন যেটা বলে যে কজটা কি, কজটা হলো যে ওই যে বললাম যে চোখের অবয়বটা, লেংথটা ভেরিয়েবল। সাদা যে পার্টটা, আচ্ছা, এই পার্টটা যদি তার লেংথে বেশি আসে, তাহলে মায়াবিয়া হয়ে যাবে, দূরের দৃষ্টি বেশ কম হবে। এখন যেটা বলে যে আউটডোর অ্যাক্টিভিটি যাদের কম, এই ইফেক্টটা তাদের বেলায় হয়। তো এখন আউটডোর অ্যাক্টিভিটি একটা হলো নগরায়নের জন্য অ্যাক্টিভিটি কম, সুযোগ সুবিধার জন্য কম। আবার অনেকেই আছে যে ইন্ট্রোভার্টেড, তারা ওই যে আপনি ডিভাইস যখন দিয়ে দিলেন, সে তো ওই ভার্চুয়াল জগতে সে মোর কমফোর্ট ফিল করে। সে এখন ইন্টারাকশনে যাইতে চায় না, রিলেটিভকে এন্টারটেইন করাতে যাইতে চায় না, কোনো সোশ্যাল প্রোগ্রামে যাইতে চায় না, খেলাধুলা। এবং এই সমস্যাটাই কিন্তু বর্তমানে সব থেকে বেশি দেখা যাচ্ছে। খেলাধুলার স্পেস তো নাই, সে তো যাচ্ছে না।
মেন্টাল রিল্যাক্সেশনও হচ্ছে না, আর ওই ফ্যাক্টরটা এখন প্রিভেল করে, তার ফলে ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা আচ্ছা এটা আছে, এবং এটাকে বলতেছে এখন যে এটা একটা ফ্যাক্টর। আচ্ছা আর একটা ফ্যাক্টর হলো যে খুব কাছের থেকে দেখা। আমরা যখন কাছে ফোকাস করি তখন কিন্তু চোখকে অতিরিক্ত পাওয়ার এক্সার্ট করতে হয়, আমরা বলি অ্যাকোমোডেশন বলি। দূরের জিনিস আমরা জাস্ট রিল্যাক্স থাকলে কিন্তু আমরা দেখব, কিন্তু যখনই আমি কাছে যাব তখন কিন্তু আইটাকে এক্সট্রাভাবে কনভার্স করতে ফোকাস করতে হয়। আচ্ছা ওখানে কিন্তু এক্সারসাইজ বেশি হয়, এটাকে আমরা বলি অ্যাকোমোডেশন। স্যার, যখন একটা বাচ্চার টিভি অথবা ট্যাব অথবা মোবাইল যখন খুব অ্যাটেনশন দিয়ে তারা দেখে বা একটা এক্সট্রা একটা এনার্জি তাকে সেখানে দিতে হচ্ছে, সো এটার কারণে তার চোখের আর কি কি প্রবলেম হতে পারে? কাছে ফোকাস করা মানে অ্যাকোমোডেশন। এখন অনেক সময় ধরে যদি সে এই জিনিসটা করে, অ্যাকোমোডেশন করে, তাহলে এটাও কিন্তু তার দৃষ্টির সমস্যার একটা কারণ। এখন এটা সবাই মনে করে, তাহলে আরেকটা ফ্যাক্টর এটা। একটা হলো আউটডোরে নাই, আউটডোরে গেলে যেটা হয়তো তার এটা তো রিল্যাক্স হতো, ওইটা পাচ্ছে না। এখন সে উল্টা দিকে আরও কনসেন্ট্রেট করলো, সে কাছে অ্যাকোমোডেশনটাকে ঘন্টার পর ঘন্টা ইউজ করলো, এটা আরেকটা ফ্যাক্টর। এখন যেটা নতুন আসছে যে এই অ্যাকোমোডেশনটাকে সাসপেন্ড করার জন্যে আমরা একটা ড্রপ ইউজ করি এখন, অ্যাট্রোপিন ড্রপ, খুব লো কনসেন্ট্রেশনে। আচ্ছা, এটা এখন ট্রায়ালে আছে, এটা এখন অনেক দেশে ইউজ করতেছে, আমরাও করতেছি। বাংলাদেশে কি এটার প্রচলনটা এখনো শুরু হয়েছে? এটা আমরা লোকাল মেডিসিন আছে বাচ্চাদের জন্য, স্পেশালি বাচ্চাদের জন্য, ওই অ্যাকোমোডেশনটাকে সাসপেন্ড রাখার জন্য। আচ্ছা, এখন বলতেছে যে এটা করলে তাহলে কিছুটা রিলিফ হবে, তাহলে প্রগ্রেশনটা কম হবে। তার মানে এই দুইটা বড় ফ্যাক্টর, একটা হলো আউটডোর অ্যাক্টিভিটি নাই, আর একটা হলো অ্যাকোমোডেশন। আচ্ছা, এখন অনেক প্যারেন্টই আছে, বিশেষ করে মায়েরা মনে করে যে আগে তো বাচ্চা একজন বা দুইজন, এখন শুরুর থেকে মনে করে যে মানে মাস্টার অফ এভরিথিং, তারা ড্রয়িংয়ে লাগাই দিল, পেন্টিংয়ে লাগাই দিল। কিন্তু আমরা তো ওই এডুকেশনটা এখন নাই, যে এত প্রিমেচুর একটা বেবিকে অ্যাকোমোডেশনে দিয়ে দেওয়া, এটা কিন্তু জাস্টিফাইড না। তার জন্য দরকার ছিল প্লে গ্রাউন্ড, কিন্তু আমরা উল্টা বসাই দিচ্ছি আমি তাকে ড্রয়িংয়ে। এটা দৃষ্টি সমস্যা। অর্থাৎ এক্ষেত্রে আসলে অভিভাবক যারা রয়েছে এদেরকে তো আসলে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমাদের কারিকুলামে তো এরকম নাই, কারিকুলামটা তো ওইভাবে করা, কিন্তু এটা তো সায়েন্টিফিক্যালি কনফ্লিক্ট করে। আপনি একটা ইমেচুর বাচ্চাকে, অর্থাৎ বিকল্প কোনো উপায়ে তাদেরকে আসলে ব্যস্ত রাখতে হবে যারা তারা ফিজিক্যালি ফিট থাকে এবং এই গ্যাজেট আইটেম থেকে যাতে তারা দূরে থাকতে পারে। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই বিষয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি।
এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা-3 ওমেগা-6 এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা-3 এবং ওমেগা-6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্সিড, তারপরে আপনার চিয়া সিড এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। স্যার, বাচ্চারা তো আসলে টিভি বা ট্যাব দেখবেই, কিন্তু অভিভাবক হিসেবে তাদের প্রতি আপনার মেসেজ কি, যে একটা বাচ্চাকে সারা দিনে সর্বোচ্চ কত মিনিট বা কত ঘন্টা তার স্ক্রিন টাইমটা ফিক্স করে দেওয়া উচিত? ওই চেম্বারে তো প্যারেন্টরা এই ইমবেরিবলি একটা রিকোয়েস্ট করে যে ভালো করে বলে দেন যাতে ডিভাইস ইউজ না করে। বাচ্চাকে বলে দেন, হ্যাঁ, যে আপনি বলে শুনবে না। তো আমি যেটা এখন করি যে রাতের বেলা দেখা যাবে না, রাতের বেলা না দেখলে যেটা হবে ওই যে তার সাইকেল যেটা এটা সেফ থাকবে। দিনের বেলা দেখো, এটা হলো প্রথম। আর দিনের বেলা কতক্ষণ দেখবে, যদি সারাদিনে কখনোই না দেখে আমরা সবচেয়ে খুশি। এটা তো অবাস্তব, এখন তাকে দিতেই হবে, কারণ এখন তো পড়ালেখা তো ওখানে ঢুকছে, তাকে দিতে হবে। এখন কতক্ষণ, এখন যদি তার পড়াশোনাও যদি তার ওই ল্যাপটপে থাকে তাহলে তো আপনি টাইমও তো লিমিট করতে পারবেন। তাহলে এখন যেটা আমরা বলি যে এক নাগারে অনেকক্ষণ না, এক নাগারে হলে আধা ঘন্টা, তারপরে আপনি ব্রেক দেন, তারপরে আবার দেন 20 মিনিট ব্রেক দেন। উইদাউট ব্রেক একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনার স্ক্রিন টাইমটা কতটুকু হওয়া উচিত, যাদের বয়স 1.5 থেকে 2 বছর? এদেরকে 20 মিনিট এনাফ, এর বেশি দিবেন না। কারণ দুইটা প্রবলেম, একটা হলো যে তার দৃষ্টি বা অ্যাকোমোডেশনের জন্য তার কনস্ট্যান্ট হচ্ছে, আচ্ছা, আর একটা হলো তার বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্যার, আমরা অনেক কিছু জানলাম এই শিশুদের দৃষ্টি সমস্যা নিয়ে, এবং আসলে স্ক্রিনিং টাইম নিয়ে আসলে অনেক অভিভাবকদের অনেক কিছু জানা থাকে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেক বিস্তারিত তথ্য জানতে পারবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। জরায়ুর যে ওপেনিং, মুখ বাংলা ভাষায় বলি আমরা, সেখানে একটা ক্যান্সার হয়ে থাকে, এবং এই ক্যান্সারটার যে দুইটা পিক এজ থাকে সেটা হচ্ছে 35 বছর, 30 থেকে 35, আরেকটা হচ্ছে 50 বা অ্যাবাভ। আচ্ছা, তো 30-35 বছর বয়সে একটা মেয়ের ক্যান্সার হওয়া খুবই প্যাথেটিক। ফ্যামিলি মাত্র শুরু করা, বাচ্চা ছোট ছোট, তাই না? সো এগুলোকে স্ক্রিন করা যায়, কোন পেশেন্টের ক্যান্সার হবে, কোন পেশেন্টের হবে না, বা হওয়ার প্রসেসে আছে কিনা, এই বিষয়টাকে স্ক্রিন বলে। স্ক্রিন বলতে আমরা এই জিনিসটাই বুঝি যে তার এখনো হয়নি বাট হতে পারে, সে রিস্কি। তো এই স্ক্রিনিং প্রসেসটা আমাদের দেশে এখন খুব অ্যাক্টিভ। জরায়ুর ক্যান্সারটার স্ক্রিন করার জন্য আমরা যেটা করে থাকি ভায়া খুব কমনলি সব হসপিটালে হয়ে থাকে এবং ফ্রি। আচ্ছা, এটার জন্য কোনো কস্ট লাগে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।